আপনার হেডফোনটা কানে লাগিয়ে নিন আর দরজাটা ভিজিয়ে দিন। আজ যে গল্পটা বলবো সেটা একটু একান্তে শোনার মতো। জীবনের কিছু অধ্যায় এমন থাকে যা সকলের সামনে বলা যায় না, সবসময় প্রকাশও করা যায় না, কিন্তু বুকের গভীরে এক অদৃশ্য আঁচে পুড়তে থাকে সেসব ঘটনা, সেসব অনুভূতি। এই যে আমি এখন আপনার সাথে কথা বলছি, এই মুহূর্তেও আমার বুক থুকপুক করছে, কারণ যে গোপন কথাগুলো আজ আপনাদের শোনাবো সেগুলো বলার জন্য অনেক সাহস লাগে। এই সাহসটা আমি পেয়েছি আমার ভিতরের আগুন থেকে, সেই আগুন যা একই সাথে পুড়িয়েছে আর বাঁচিয়েও রেখেছে আমাকে। হয়তো আমার এই গল্পটা শুনে আপনার মনে হবে এমনটা কি করে সম্ভব, কিন্তু বিশ্বাস করুন, জীবন সবসময় আমাদের হিসাব মতো চলে না। এই যে দেখুন না, এখন রাত প্রায় 1:30 বাজে, বাড়ির সবাই ঘুমিয়ে। আমি একটা হালকা গোলাপি রঙের ঢাকাই জামদানি পরেছি, আঁচলটা আলগা করে কাঁধের ওপর দিয়ে রাখা। এই শাড়িতে নিজেকে যেন একটু বেশি আকর্ষণীয় লাগে আমার, যদিও কাউকে দেখানোর জন্য নয়। খোলা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে, কপালে একটা ছোট্ট টিপ। আয়নায় নিজেকে দেখতে গিয়ে নিজেই খানিক থমকে যাই মাঝে মাঝে। এই বয়সেও শরীরটা যেন নিজের যৌবন ধরে রাখার জন্য লড়ছে, সমাজের চোখ ফাঁকি দিয়ে, সময়ের শাসন উপেক্ষা করে। আমার বাড়ি হুগলি জেলায়, শান্ত নিরিবিলি একটা মফস্বল। কিন্তু এই শান্ত পরিবেশের ভেতরেই যে কত ঝড় লুকিয়ে থাকে তা বাইরের কেউ জানে না। এই ঝড় শুধু আমার একার নয়, অনেকেরই। আমার নাম অনুরাধা। আজ প্রায় 10 বছর হলো আমার বিয়ে হয়েছে। আমার স্বামী রণজিৎ সরকারি চাকরি করেন, বেশিরভাগ সময় অফিসের কাজে বাইরেই থাকেন। মাস 2 বাদে বাদে একবার বাড়ি আসেন, সপ্তাহখানেক থেকে আবার চলে যান। এই দীর্ঘ 10 বছরে আমি একরকম একা থাকতেই অভ্যস্ত হয়ে গেছি। একাকিত্ব কী জিনিস সেটা আমি হাড়ে হাড়েই বুঝি। সেই সময় আমার জীবনে এসেছিল অমিত, রণজিতের ছোট ভাই, আমার দেবর। বয়সে আমার থেকে বছর 2 ছোট। যখন অমিত কলেজে পড়ত তখন থেকেই ও আমার খুব কাছের ছিল। রণজিৎ না থাকলে ওই ছিল আমার একমাত্র ভরসা, একমাত্র সঙ্গী। বাজার করা, বাড়ির ছোটখাটো কাজ, এমনকি আমার মন খারাপ হলে পাশে বসে গল্প করা, সবটাতেই অমিতকে আমি পাশে পেতাম। ধীরে ধীরে ওর প্রতি আমার একটা আলাদা টান তৈরি হতে লাগলো। এই টানটা ঠিক কেমন তা প্রথমে আমি নিজেও বুঝিনি। হয়তো এটা ছোট ভাইয়ের প্রতি বড় বোনের স্নেহ, অথবা একাকিত্বের সঙ্গী হিসাবে একটা নির্ভরতা। কিন্তু সময়ের সাথে সাথে এই অনুভূতির সংজ্ঞা বদলে যেতে শুরু করল। আমার মনে আছে একটা বৃষ্টির দিনের কথা। সেদিন রণজিৎ বাইরে ছিলেন। সারা দিন টিপটিপ বৃষ্টি হচ্ছিল। বিকেলে আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ কারেন্ট চলে গেল। চারদিকে ঘোর অন্ধকার। ভয়ে আমার বুক কেঁপে উঠল। মফস্বল শহরে কারেন্ট যাওয়া মানে ঘোর অন্ধকার। আমি থরথর করে কাঁপছিলাম। সেই মুহূর্তে অমিত কোথা থেকে যেন এসে আমার হাতটা শক্ত করে ধরল। ভাবি, ভয় পেও না, আমি আছি তো, ফিসফিস করে বলল ও। ওর হাতের উষ্ণতা আর ওর কণ্ঠস্বরের সেই নির্ভরতা আমার সারা শরীরে যেন এক বিদ্যুতের ঝলক বইয়ে দিল। অন্ধকার সত্ত্বেও ওর চোখের চাহনি আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। মনে হচ্ছিল ওর চোখের গভীরে যেন হাজারো অজানা কথা লুকিয়ে আছে, যা শুধুমাত্র আমার জন্যই। সেই মুহূর্তে আমি এক পলকের জন্য যেন সব ভুলে গিয়েছিলাম। আমার শরীরের প্রতিটি শিরা উপশিরা যেন অমিতের স্পর্শে সজাগ হয়ে উঠেছিল। সেই প্রথমবার আমার মনে হলো এই সম্পর্কটা হয়তো শুধু দেবর ভাবির সরল সম্পর্ক নয়, এটা যেন এক গভীর অতল গহ্বর, যার গভীরে আমি ক্রমশ তলিয়ে যাচ্ছি। সেই দিন রাতে ঘুম আসছিল না। বালিশে মুখ গুঁজে আমি শুধু কাঁদছিলাম আর ভাবছিলাম, আমি কি করছি? এই অনুভূতি তো আমার স্বামীর জন্য, কিন্তু কেন যেন অমিতের প্রতিটি কথা, প্রতিটি স্পর্শ আমার মনে এক অন্য রকম তোলপাড় সৃষ্টি করছিল। আমার মন বিদ্রোহ ঘোষণা করছিল, এ ঠিক নয়, এ পাপ। কিন্তু আমার শরীর যেন বিদ্রোহের ভাষা বুঝছিল না, সে চাইছিল আরও বেশি কিছু। এরপর থেকে আমাদের মধ্যে দূরত্ব কমতে শুরু করল। অমিতের কলেজ ছুটি হলে বেশিরভাগ সময় ও বাড়িতেই থাকত। দুপুরে খাওয়ার পর রণজিৎ যখন বাইরে থাকতেন তখন আমরা দুজনে একসাথে টিভি দেখতাম। কোনো একটা সিনেমা বা সিরিয়াল দেখতে দেখতে ওর কাঁধে আমার মাথাটা এলিয়ে দেওয়া, কিংবা ওর হাতের ওপর আমার হাতটা পড়ে যাওয়া, এসব খুব স্বাভাবিক হয়ে উঠেছিল। মাঝে মাঝে ওর গায়ের গন্ধ আমার নিঃশ্বাসে মিশে যেত, আর আমার শরীরটা অদ্ভুত এক শিহরণে কেঁপে উঠত। এক বিকেলে আমি ছাদে ভেজা কাপড় মেলছিলাম। অমিত তখন ছাদের এক কোণে বসে বই পড়ছিল। হঠাৎ এক ঝোড়ো বাতাস এলো, আর আমার শাড়ির আঁচলটা উড়ে গিয়ে অমিতের মুখে পড়ল।
ও যখন আঁচলটা সরাতে গিয়ে আমার দিকে তাকালো, তখন ওর চোখে আমি এক অন্য রকম তীব্রতা দেখতে পেলাম। সেই দৃষ্টিতে ছিল আকর্ষণ, ছিল কামনা, আর ছিল এমন এক গভীর আবেগ যা আমি আগে কখনো দেখিনি। আমার বুক ধুকপুক করতে লাগলো। আমি দ্রুত আঁচলটা সরিয়ে নিলেও আমাদের চোখের ভাষা যেন সব কথা বলে দিচ্ছিল। সেদিনের পর থেকে আমার রাতে ঘুম আসত না। অমিতের সেই চাহনি আমার চোখে বারবার ভেসে উঠত। আমি জানতাম এটা ভুল, চরম ভুল, কিন্তু এই ভুল যেন আমার কাছে এক মিষ্টি নেশার মতো হয়ে যাচ্ছিল। একবার অমিতের খুব জ্বর হয়েছিল। রণজিৎ তখন অফিসের কাজে শিলিগুড়ি। আমি ওর পাশে বসে সারা রাত সেবা করেছিলাম। মাঝরাতে যখন ওর কপালে জলপট্টি দিচ্ছিলাম, তখন ওর হাতটা অজান্তেই আমার হাত স্পর্শ করল। ওর শরীরের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। জ্বরের ঘোরে ও আমার হাতটা শক্ত করে ধরেছিল। আমি কিছু বলতে পারিনি, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। ওর জ্বর কমলে দুর্বল শরীর নিয়ে ও আমাকে ধন্যবাদ জানিয়েছিল। সেই কৃতজ্ঞতার দৃষ্টিতে যেন হাজারো অব্যক্ত কথা ছিল। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে, আমি অমিতের ঘরে গিয়েছিলাম ওর শরীর কেমন আছে দেখতে। ও তখন আধো ঘুমন্ত অবস্থায়। আমি ওর কপালে হাত দিয়ে দেখে জ্বর অনেকটা কমেছে। কিন্তু ওর পাশে বসতেই ও আমাকে আলতো করে টেনে নিজের পাশে শুইয়ে দিল। আমি প্রথমে প্রতিবাদ করতে চেয়েছিলাম, কিন্তু আমার শরীর যেন আমার কথা শুনছিল না। ওর বাহুর উষ্ণ বেষ্টনীতে নিজেকে যেন বড় সুরক্ষিত মনে হচ্ছিল। সেই মুহূর্তে যেন সময় থেমে গিয়েছিল। ও আমার কপালে একটা আলতো চুমু খেলো। ফিসফিস করে বলল, তুমি না থাকলে আমি কি করতাম ভাবি। ওর এই সরল স্বীকারোক্তি আমার বুকের মধ্যে এক অদ্ভুত তোলপাড় সৃষ্টি করল। আমি ওর বুকে মাথা রেখে কিছুক্ষণ চুপচাপ শুয়েছিলাম। এই অনুভূতিটা আমার কাছে নতুন ছিল। এটা শুধু শারীরিক আকর্ষণ ছিল না, এটা ছিল এক গভীর মানসিক আশ্রয়। কিন্তু এই গোপন সম্পর্ক, এই লুকানো আবেগ আমার মনে এক চাপা অপরাধবোধ সৃষ্টি করছিল। একদিকে সমাজের ভয়, লোকলজ্জার ভয়, অন্যদিকে আমার নিজের মন, যা অমিতের প্রতি এক গভীর টান অনুভব করছিল। রণজিৎ যখন বাড়ি ফিরতেন, তখন আমার মনে অপরাধবোধের একটা মেঘ জমে থাকত। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করতাম, কিন্তু আমার চোখের গভীরে হয়তো সেই লুকানো গল্প ধরা পড়ে যেত। রণজিতের সঙ্গে আমি আর আগের মতো সাবলীল হতে পারতাম না। আমাদের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গিয়েছিল। একদিন অমিত নিজেই আমার কাছে এসে বলল, ভাবি, তুমি এভাবে ছটফট করো কেন? আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ওর এই কথা শুনে আমার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। আমি জানতাম ও ঠিক বলছে, কিন্তু এই ঠিকটা সমাজের চোখে কতখানি বেঠিক, সেটাই ছিল আমার আসল ভয়। আমি ওর হাত ধরে বলেছিলাম, অমিত, আমাদের এই সম্পর্কটা ঠিক নয়, এটা ভুল। রণজিৎ যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছ? ও আমার কথার উত্তরে শুধু হেসেছিল। সেই হাসিটা ছিল একরকম জেদের হাসি, একরকম অধিকারের হাসি। ও বলেছিল, সমাজ কি বলবে সেটা নিয়ে ভেবে লাভ নেই ভাবি, আমরা দুজনে ভালো থাকলে সেটাই আসল। আমি জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমি তোমাকে ছাড়া থাকতে চাই না। ওর এই কথাগুলো আমার মনে আরও গভীর এক দ্বন্দ্বের সৃষ্টি করল। আমি একদিকে চাইতাম ওর থেকে দূরে থাকতে, আবার অন্যদিকে ওর সঙ্গেই আমার একমাত্র শান্তি ছিল। রণজিতের অনুপস্থিতি আর অমিতের উপস্থিতি আমার জীবনকে এক দোলাচলের মধ্যে ফেলে দিয়েছিল। প্রায়ই আমরা রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন দুজনে ছাদে গিয়ে বসতাম। আকাশের দিকে তাকিয়ে হাজারো গল্প করতাম। ওর কাঁধে মাথা রেখে তারা গুনতাম। সেই সময়টুকু ছিল আমাদের একান্ত। সেই সময়ে যেন আমরা পৃথিবীর সব বাধা ধরা নিয়ম ভুলে যেতাম। এই নির্জন রাতের মুহূর্তগুলো আমাদের সম্পর্কের বাঁধনকে আরও মজবুত করে তুলছিল। একদিন রাতে ছাদে বসেছিলাম। হঠাৎ অমিত আমার মুখটা দুহাতে ধরে আমার কপালে, গালে, তারপর ঠোঁটে গভীর চুমু খেলেছিল। সেই চুমুতে ছিল তীব্র আবেগ, ছিল আকুলতা। আমি বাধা দিতে পারিনি। আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। সেই মুহূর্তের তীব্রতা আজও আমি ভুলতে পারি না। মনে হয়েছিল এই পৃথিবীতে শুধু আমরা দুজনেই আছি, আর কেউ নেই। এইভাবে দিনের পর দিন আমাদের সম্পর্কটা গভীর থেকে গভীরতর হতে লাগলো। কিন্তু এর পরিণতি কি? এই প্রশ্নটা আমাকে সবসময় কুড়ে কুড়ে খেত। আমি জানতাম এই সম্পর্ক একদিন না একদিন ধরা পড়বে, আর তখন সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আমার সম্মান, আমার সংসার, সব কিছু। অমিত অবশ্য এসব নিয়ে ভাবত না। ওর একমাত্র লক্ষ্য ছিল আমাকে নিজের কাছে রাখা। ও এমন সব কথা বলতো যা শুনে আমার মনে হতো এ বুঝি আমার উপর এক ধরনের মানসিক ব্ল্যাকমেল। যেমন, যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি বাঁচতে পারবো না, অথবা তোমার জন্য আমি সব ছাড়তে রাজি, তুমি কি পারবে না আমার জন্য কিছু করতে? ওর এই আবেগপূর্ণ কথাগুলো আমার মনকে আরও দুর্বল করে দিত।
আমি ওর প্রতি এক গভীর মায়ায় জড়িয়ে পড়েছিলাম। এই মায়াটা ছিল এক সর্বনাশা মায়া, যা আমাকে প্রতি মুহূর্তে ভুল পথে চালিত করছিল। একদিন রণজিৎ বাড়ি ফিরেছিল। ও সেদিন খুব খুশি ছিল, কারণ ওর নাকি প্রমোশন হয়েছে। আমি ওর খুশি দেখে নিজেও খুশি হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার ভেতরের অপরাধবোধ আমাকে খুব কষ্ট দিচ্ছিল। রণজিৎ যখন আদর করে আমার হাত ধরল, আমার মনে হলো আমার হাতটা যেন আগুনে পুড়ে যাচ্ছে। আমার শরীরটা শিহরণ উঠল। সেই রাতে আমি ঘুমাতে পারছিলাম না। অমিতের সাথে আমাদের সম্পর্কটার কথা আমার মাথার মধ্যে ঘুরছিল। আমি জানতাম এইভাবে আর চলতে পারে না, একটা সিদ্ধান্ত আমাকে নিতেই হবে। পরদিন সকালে আমি অমিতকে ডেকেছিলাম। ও যখন আমার ঘরে এলো, আমি তখন চোখ তুলে ওর দিকে তাকাতে পারছিলাম না। আমার বুক ধুকপুক করছিল। আমি খুব নরম গলায় ওকে বললাম, অমিত, আমাদের এই সম্পর্কটা আর চালানো যাবে না, এটা ভুল। আমি আর এভাবে চলতে পারছি না। অমিত প্রথমে কিছু বলতে পারল না। ওর চোখে জল এসে গিয়েছিল। ও আমার হাত ধরে মিনতি করেছিল, ভাবি, তুমি এমন কথা বলো না, তুমি আমাকে ছেড়ে যেও না। ওর কষ্ট দেখে